বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আজ একটি নতুন ভূতের গল্প নিয়ে। তো তোমরা তো যা ওয়েদার দেখছো, এখন অনেকেরই শরীর খারাপ হচ্ছে, হালকা জ্বর হচ্ছে। এই যেমন বলো, আজকে আমার শরীরটা একটু ম্যাজম্যাজ করছে বলতে গেলে। না, জ্বর ঠিক নয়, কিন্তু ম্যাজম্যাজ টাইপের একটু। আমার তো মনে হয় অন্য কোনো বর্ষাকালে এত বৃষ্টি হয়নি। বর্ষাকাল মানেই হচ্ছে বৃষ্টির সময়, কিন্তু এবারে যেটা দেখলাম সেটা মানে সত্যি প্রতিদিন ভালো রকমের বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সবই দরকার, বৃষ্টি দরকার, রোদ দরকার, সবই দরকার। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে চার বন্ধু বিপদে পড়ে একজনের জন্য, মানে একজনের জন্য চারজনই বিপদে পড়ে। তো গল্পটি শুরু হচ্ছে অরণ্যপুরকে নিয়ে। চার বন্ধু অনির্বাণ, অনিরুদ্ধ, রাকেশ আর রমেশ, চারজনই ওরা খুব ক্লোজ ফ্রেন্ড। তবে ওরা কিন্তু অন্যান্য শহর থেকে বিলং করে। ওরা একটি মলে ওরা চাকরি করে আর কি। শিলিগুড়ির একটি বড় মল আছে, ওখানে ওরা চাকরি করে। ওই চাকরির সূত্রে ওরা একে অপরের সাথে পরিচিত। ওরা একটা ঘর ভাড়া নেয় আর কি, চারজনের শেয়ারে। তো ঘরটি বেশ সুন্দর, অনেক বড়। তো চারজনে ওরা শেয়ার করে টাকাটা ভাগ করে। তারপর তো বিল আছে, জল আছে। এই চারজনের মধ্যে যেহেতু শেয়ার করে নেয় ওরা, সেহেতু ওদের কোনো অসুবিধা হয় না। আর টাকা অনুযায়ী কিন্তু ঘরটিও খুবই সুন্দর, সহজেই ঘরটি ওরা পেয়ে গেছে। তো বাড়ির মালিকের সাথে ব্যবহার ভালো, মালিক ওদেরকে নিয়ে ছেলের মতো ভালোবাসে। মানে মালিকের ছেলে বিদেশে আমেরিকাতে থাকে, আর স্বামী স্ত্রী এখানেই থাকে। ওনার ছেলেরা আমেরিকাতে নিয়ে যেতে চেয়েছিল, যে বাবা মা তোমরা দুজনে কিন্তু আমেরিকা ইউএস চলে আসো। তো ভদ্রলোক আর ভদ্রমহিলা বললেন যে না বাবা, আমি এখানে ঠিক আছে। তো এমনি সম্পর্ক ভালোই আছে, কথাবার্তা হয় ফোনে। তো অনিরুদ্ধ বলে যে চল কোথাও একটা বেরিয়ে আসি বরং। তো বললো ছুটি পাবি ভাই, এই তারপর সামনে পুজো, তখন তো আরো কাস্টমার থাকবে বলে, তো তখন আমাদের ছুটি দেবে কি? বলে আরে না না, পুজোর আগে টাইম ঘুরে আসবে একবার, পুজোর আগের টাইমটা। তো তখন অনির্বাণ বললো যে সেটা করলে হয়। তো পুজোর আগের টাইমটা তো মানে কোন টাইমটার কথা বলছিস তুই? তো বললো যে আগস্টের টাইমটা। তো তখন তো বললো যে এ ভাই, আগস্টে তো তোর আষাঢ় মাসে বৃষ্টি টিষ্টি হবে, তো বৃষ্টিতে ভিজে যাবি তো। সরি, আগস্ট মাসে তো মানে শ্রাবণ মাস হচ্ছে, তো শ্রাবণ মাসে তো বৃষ্টি ভালোই হবে। আষাঢ় আর শ্রাবণ ছুটিতে বৃষ্টি ভালো হয়, 2 মাসেই। তো বললো চিন্তা নেই, এই টাইমটি দেখি ছুটি পেতে পারি আমরা। তো বললো ঠিক আছে। স্যারকে জিজ্ঞাসা করবো, না যে ম্যানেজার আর কি মলটার, স্যারকে মানে রতনবাবুকে তাহলে জিজ্ঞেস করা হোক। রতনবাবু হচ্ছে যে মলে ওরা চাকরি করে চারজন, সেই মলেরই ম্যানেজার আর কি। তো বললে, ম্যানেজারকে বললো যে সব ঘটনা বললো, যে যে এতদিন তো বাইরে যায়নি, তো আমরা 1 সপ্তাহ ছুটি নিতে চাইছি। তো একটু রিকোয়েস্ট কাইন্ডলি যদি আপনি একটু ব্যবস্থা করে দেন। তোর তোর রতনবাবু কিন্তু রাজি হয়ে গেল, কেননা ওরা কিন্তু কর্মিষ্ঠ ছিল খুব। চার বন্ধু যেমন ফুর্তিবাজও ছিল, সেরকম কিন্তু কর্মিষ্ঠ, যে কোনো কাজে ওরা মন দিয়ে করতো। তো সেই সূত্র রতনবাবু কিন্তু রাজি হয়ে গেল, বলে ঠিক আছে, তোমরা তো এমনিতে তো তোমার ছুটি টুটি তো নাও না, অন্যান্য যারা আছে তারা তো ছুটি টুটি নেয়, কিন্তু তোমরা কোনোদিন নিতে দেখিনি। তো ঠিক আছে, যাও, 1 সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে তোমরা। তোলে হ্যাঁ স্যার, চলে আসবো, তোমরা কোনো চিন্তা নেই। তো চারজনে তো বেশ ফুর্তি। ওরা পরের দিনই ঠিক করে অনিরুদ্ধর মাসির বাড়ি যাবে। এই তোমার অনির্বাণের মাসির বাড়ি যাবে।
তো অনির্বাণ, অরিন্দম, রাকেশ, রমেশ, তার জন্যই তো বিরাট ফুর্তিবাজ। ওরা ঠিক করলো বিকেল দিকে ট্রেনটায় যাবে, বেশি দূর নয়, মোটামুটি রাত করে ওরা নেমে যাবে, সন্ধ্যার দিক করে। সন্ধ্যা ঠিক না, মানে যদি লেট করেও যদি হয় বলো, তাহলে মোটামুটি 9টা 9:30 বেজে যাবে। তো ওদের কাছে ছাতা ফাতা সব ছিল, কিছু জামা প্যান্ট ছিল, খুব একটা বেশি জামা প্যান্ট নেয়নি যদি ওরা। তো ছাতা টাতা সব ছিল ওদের কাছে। তো ওরা বেরিয়ে পড়লো বিকেলে ট্রেন ধরে। ট্রেন একটু লেট ছিল, তো কিন্তু খুব লেট ছিল না, আধ ঘন্টা না 1 ঘন্টার মতো লেট ছিল বোধ হয়। তো ওরা অরণ্যপুর মোটামুটি 9:30টার মধ্যে পৌঁছে যায়। এবার ওদের মাথার প্রচন্ড ধরে আছে, ট্রেন জার্নি করে ধরে আছে। তো বললো কাছাকাছি দেখ ভাই, একটু দেখবি তো ভাই, যদি চায়ের মানে রাকেশ বললো যদি চায়ের দোকান দেখতে পাস একটু বলবি তো ভাই, মাথাটা ধরে আছে ভাই আমার। তো বললো ঠিক আছে দেখছি দাদা। তো একটু গিয়ে সামনে চায়ের দোকানটা আর কি। তো অনির্বাণ চায়ের দোকানে গেল। অনির্বাণ যে ওই চায়ের দোকানের লোকটিকে চেনে, নিমাই কাকা। এবার অনির্বাণ তো ছোটতে মাসির বাড়ি তো প্রায়ই আসতো, মাঝে মাঝেই আসতো। তো সেই তো নিমাই কাকাকে ও চিনতো। তো নিমাই কাকা দেখে বললো কিরে বাবু কেমন আছিস, মানে অনেকে তো বাবু বলে ডাকে। তো অনির্বাণকে তখন বললো কি বাবু কেমন আছিস ভাই। বললো কাকা তুমি ভালো আছো তো, কাকা ভাই কাকিমা ভালো আছে তো। কাকার 2 ছেলে আর ওনার ওয়াইফ, মানে ঘরে 4 জনেই থাকে আর কি। বলে হ্যাঁ ভালো আছে, তোদের কি খবর বল। আর এরা 3জনকে, এদেরকে তো দেখিনি আগে। তো বললো কাকা এরা আমার বন্ধু। অরিন্দমকে, অরিন্দম, রাকেশ, রমেশ 3জনকে পরিচয় করে দিল। তো অনির্বাণ বললো যে ভালো করে একটু আদা দিয়ে চা করে দেয়নি কাকা আমাদের 4জনকার জন্য। বললো দাঁড়া একটু দাঁড়া, আমি এখনই করে দিচ্ছি দাঁড়া। 4জনে আদা চা খেলো। তো চাটি খুব মানে ব্যাপক সুন্দর ছিল। তো যখন চায়ের টাকা দিয়ে, তো প্রথমে মানা করছে যে না ভাই তোরা এতদিন পড়েছে তোরা খান না। না না কাকা তুমি যদি না নাও কিন্তু আমি কিন্তু আর তোমার দোকানে চা খেতে আসবো না। ঠিক আছে দে তুই তাহলে। তো চায়ের মিটিয়ে অনির্বাণ এগোতে শুরু করলো। তো অরিন্দমের শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছিল, মানে ওর খুব ঠান্ডার ধাত আছে আর কি। আর বর্ষাকাল, কিন্তু ওষুধ টষুধ ওদের কাছে আছে, কিন্তু এমনটা না যে ওরা কিছু নিয়ে বেরোয়নি, ওরা ওষুধও নিয়ে বেরিয়েছে, ছাতা নিয়ে সব রকম জিনিসপত্র নিয়ে বেরিয়েছে বলতে গেলে ওরা। তো অনির্বাণ অরিন্দম বললো ভাই শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, তো গাড়ি টাড়ি তাড়াতাড়ি পেয়ে গেলে ভালো হতো, টোটো টোটো। তো দেখলো ও একটু কাঁপছে আর কি, মানে নর্মাল জ্বর, মানে আহামরি কিছু না, এমনি নর্মাল জ্বর, কিন্তু গাও কাঁপা হতো, একটা অস্বস্তি করে একটা। তো অনির্বাণ বললো দাঁড়া এখানটা বস। তো কাকার চায়ের দোকানে গিয়ে বসলো, মানে বেশি দূর থেকে যায়নি। বললো কাকা একটু কিন্তু বসছি আমরা, একটু শরীর ভালো নেই। বললো যে হ্যাঁ তোরা বস, দা আমি দেখছি, আমি এক কাজ করছি, আমি পাঁচুকে রেখে দিচ্ছি। পাঁচু হচ্ছে তার মানে গ্রামেরই টোটোওয়ালা। বললো পাঁচু ফোন করলো, পাঁচুকে সঙ্গে এলো, বললো যে হ্যাঁ 4জন যাবে ইয়েতে মন্দিরের, দুর্গা মন্দিরটা আছে তার আগের বাড়িটাতে। তো পাঁচু বললো ঠিক আছে দাদাবাবুরা আপনারা আসুন। তো পাঁচু রওনা দিল ওখান থেকে। মোটামুটি আধ ঘন্টার মধ্যে ওরা পৌঁছে গেল। যে ঘরে এসে কিন্তু অরিন্দম একটু শুয়ে দিল, মানে শুয়ে দিল বলতে কি, মানে প্রথমে এসে ইয়ে মাসির সাথে দেখা করলো, মাসিকে প্রণাম করলো, মেসোমশাইকে প্রণাম করলো, বাকি পাড়া আরো 3জন যে বন্ধু ছিল তারাও প্রণাম করলো, নতুন প্রথম যেহেতু এসছে। ওরা মিষ্টি নিয়ে গেছিল আর কি বাড়িতে। তো পরিচয় হলো তো। তখন হরিন্দম কিন্তু কোনো দ্বিধাবোধ না করে বললো যে মাসে একটু শুভ, আমার শরীরটা খুব ভালো, মানে খুব একটা ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে গাটা। তো বললো ঠিক আছে তুমি ওরটা শুয়ে দাও, আরাম করে শুয়ে দাও, যদি বালিশ টাইজ আরো লাগে, চাদর টাদর লাগে আরো, তাহলে কিন্তু বলবো। হ্যাঁ হ্যাঁ। তো অরিন্দম শুয়ে দিল ঘরে গিয়ে। তবে একটা ওষুধ খেলো, ওষুধ খেয়ে ও শুয়ে দিল, কিন্তু গা কাঁপানিটা যাচ্ছিল না। তখন তো চিন্তায় পড়ে গেলো যে বাইরে এসে এরকম কাঁপানি তো মুশকিল আছে তাহলে। তখন রাকেশ বলে উঠলো যে মাসি তোমার ঘরে কোনো হিটার আছে বা কোনো হট ব্যাগ টাইপের। তো বললো না এক কাজ করছি, হট ব্যাগ আছে হিটারও হয়, তো তুই বরং এক কাজ কর, এই হিটারটা যে রুম হিটার ছোট যে রুম হিটারটা ওইটা বরং পাশের বাড়িতে আছে, পাশের রুমে আছে, তুই ওর নিয়ে আয়। ছোট একটা রুম হিটার নিল, ওর পায়ের সামনে দিল রুম হিটারটা। অনেকক্ষণ নিল, কিন্তু পাটিও গরম হয়ে গেল, আরো অনেকটা সুস্থও হয়ে গেল।
খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল বলতে গেলে। তাও বললে যে মাসি দারুণ জিনিস তো, তাড়াতাড়ি ভালো হয়ে গেল। মানে পাটা গরম থাকলে শরীরটা ঠিক ইয়ে থাকে, মানে গায়ে যদি গুড়গুড় করে দেখবেন, অম্বলে হোক বা ঠান্ডা লেগে হোক, পা যদি গরম হয়ে যায় তখন একটু স্বস্তি পাওয়া যায় দেখবেন। তো মনে হয় তো পরের দিন অরিন্দম ঘুমিয়ে কিন্তু একদম চাঙ্গা একদম, মানে আগের দিন এমন যেমন কিছুই হয়নি ওর সাথে। ও ফিরে একদম সকালবেলায় চার বন্ধু বসে গেল চা খেতে, মেসোর সাথেও গল্প হলো। মেসো তো একটু ফক্কর বাজে আর কি, সবাই তো ফক্করি মারে আর কি সবাইকার সাথে। তো অনির্বারে বন্ধু বলে কোটা ওদের সাথে ফক্করি মারলো। তো বুঝে গেল চারজনে যে মাসে মেসে একটু ফক্কর বাজ, কিন্তু খুব ভালো মানুষ মনের দিক থেকে। মানে ফক্করি বাজ হতে পারে, সব দিক থেকে ইয়ার্কি বাজ হতে পারে, কিন্তু এমনি মনের দিক থেকে খুবই ভালো মানুষ। দিয়ে বলো তোদের কাজ কেমন চলছে, ভালো চলছে কিনা, তোরা যেখানে থাকিস শিলিগুড়িতে সেই বাড়িটা কেমন, বাড়ির মানে কেমন, মানে টুকিটাকি এমন যেমন কথাবার্তা হয় অনেকদিন পর। এখন তো কুটুম বটমে আসা যাওয়া সেরকম হয় না, বেশিরভাগই ফোনে কথা হয়, খুব কম আসা যাওয়া হয়, সে রেয়ার বলতে গেলে। আগে যখন প্রত্যেক থেকে আমরা যেতাম ওরা আসতো, কিন্তু এখন সেটা রেয়ার হয়ে গেছে বলতে গেলে, খুব কম দেখা যায়। তো সে যাই হোক, অনেকদিন পর যেহেতু এলো, সেহেতু বললো যে মাসি তোমাদের এখানে একটা মেলা বসে না একবার? তো বলে হ্যাঁ বসে, এই শ্রাবণ মাসে কিন্তু মেলাটা বসে, আমি খুব জানি, ছোটবেলায় আসতাম। বললো হ্যাঁ তো তুই ঠিক বলছিস, তুই একদম ঠিক বলেছিস। দাদা দাদা তুই ভালো একটা জিনিস মনে করালি, মাসি বললো ওকে, মেলাটা তো এখনো চলছে, মেলাটা 7 দিন থাকে। আর দেখ কাকতালি হবে, তোরা কিন্তু এই 7 দিনের মধ্যেই এসছিস, তো এক কাজ কর না, তো চারজনে মেলাটা ঘুরে আসেন না? বলে হ্যাঁ ওইটা তো খুব সুন্দর ব্যাপার। তখন রমেশ বলে উঠলো মাসি তো দারুণ ব্যাপার বললো, তো চ চারজনই আমরা ঘুরে আসি মেলা থেকে। তো বললো দুপুর দিকে মেলাটা বসে, রাত তক্ক চলে। তো বলে দাঁড়া, দুপুরে বেরাবো না, আমরা ওই বিকেল দিক করে বেরাবো, সন্ধ্যা করবো না কিন্তু বিকেল দিক করে বেরাবো। তো তখন বলে তাও কোনো অসুবিধা, নো প্রবলেম। আর এখানে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আধ ঘন্টার মধ্যে পৌঁছেও যাবো। গ্রামের শেষ প্রান্তের একটি বিশাল বড় মাঠ আছে, ওখানে প্রতি শ্রাবণ মাসে মেলা বসে আর কি। তো ওখানে অনেক কিছুই বসে। তো সবাই প্ল্যান করলো বিকাল দিকে খাওয়া দাওয়া করে আরাম করে একটু শুয়ে নেবো আমরা, যে বিকাল দিকে গল্প করতে করতে ফুল মস্তিতে যাবো। তখন মেশা বলে উঠলো শোন বাপ, তোরা এখনকার ছোকরা ভাই, ব্যঙ্গ করে আর কি, এখনকার ছোকরা ভাই, তোরা কিন্তু ভূত পেতে জানি বিশ্বাস করবি না তোরা। তো বাবা তোদের হাত জল করে বলছি, গ্রামের মাঝের দিকে একটি বড় বাড়ি আছে, বড় দুতলা, ওইদিকে ভুলেও কিন্তু যাস না ভাই। আমি জানি তোদের সবাই থেকে অ্যাডভেঞ্চার করার স্বভাব দেখেছি, এখনকার ছেলেদের স্বভাব, তোরা কেমন জানি না ভাই, দয়া করে ওই বড় বাড়িটার কাছে যাস না বাবা। তো হাত জল করছে, মানে ব্যঙ্গাত্মক ভাবে বলছে, কিন্তু বলছে আর কি। তখন বললো, তখন চারজনই হাসতে শুরু করে দিল মেসোর কথা শুনে। তো তখন রাকেশ বলে উঠলো যে মাসি মেসো কি সত্যি ইয়ার্কি মারছে আমাদের সাথে, না সত্যি কথা বলছে? তো তখন মাসি বললো যে না, তোর মেসো কিন্তু ঠিকই বলেছে, একটা বড় বাড়ি আছে গ্রামের মধ্যে, গ্রামের মাঝে পড়ছে। তো ওটা ঝোপঝাড়ে ভর্তি প্রায় একদম, বাড়িটা একদম জরাজীর্ণ, মানে পরিত্যক্ত হয়ে গেছে বাড়িটা। বাড়িটা ভুতুড়ে বাড়ি, বাড়িটা অনেক কিছুই দেখা যায় বলে। সন্ধ্যার দিকে যারা ওখানে দিয়ে পেরিয়ে এসছে, তারা কিন্তু অনেক কিছুই দেখেছে, সবাই দেখেনি কিন্তু কেউ কেউ দেখেছে। কিন্তু গ্রামের ম্যাক্সিমাম মানুষই মনে করে যে ওখানে কিছু একটা আছে, কিন্তু সবাই হয়তো বিশ্বাস করে না, কিছু কিছু বলে রোটানো এটা, কিন্তু মোস্ট অফ পিপল, ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করে যে কিছু একটা আছে ওখানে। এবার অরিন্দমের সব জিনিসই অ্যাডভেঞ্চার করা স্বভাব ওর, যে যেটি বারণ করবে সেটি অরিন্দম বেশি করে করবে। তো যাই হোক, চারজন মিলে বিকেল দিকে ওরা মেলায় পৌঁছালো। মেলায় তো খাওয়া দাওয়া করে জব্বেশ করে খাওয়া দাওয়া করলো, জিলাপি খেলো, তারপর আরো অনেক কিছু হলো, চপ টপ অনেক কিছু খেলো। তারপর চড়ক চপলো চাপলো ওদের। এই মেলাতে নির্বাণ ছোটবেলা অনেকবারই এসছে, কিন্তু বন্ধুদের সাথে প্রথমবার। তো দেখলো মেলার ফিলিংটা সে পুরনোই রয়ে গেছে, একটা নস্টালজিক ফিলিং কিন্তু রয়ে গেছে। যে বড় হয়েছে বললে আমাদের পরিবর্তন হয়ে গেছে এমনটা কিন্তু হবেনি, এমন হচ্ছে ছোটই আছে। তো মেলাটা দেখে ওর খুবই ভালো লাগলো। ঘরে কিছু খাবার নিয়ে গেল,
জিলাপি টিলাপি নিয়ে গেল। মেসো বলেছিল জিলাপি যদি না আসে ঘর ঢুকতে দেবো না, মানে ইয়ার কি মেরে বলেছিল যদি বা মানে পকড়ি করে। কিন্তু সত্যি সত্যি জিলাপি নিলাম। তো জিলাপি নেওয়ার পর চারজনে, দুজন খেতে খেতে যাচ্ছে, রাকেশ আর অনির্বাণ। অরিন্দম আর রমেশ বলছে ভাই ঘরে কি খাবো, এখন রাস্তায় কিছু খেতে পারবো না ভাই। ও ঠিক আছে বেশ কর। খেতে খেতে হঠাৎ করে ডান দিকে অরিন্দম একটা দেখতে পেলো, একটা বড় বাড়ি আছে। বাড়িটা মিডিয়াম, খুব যে বড় বিশাল যে বড় বাড়ি তা না, খুব ছোটও না, বেশ ভালো রকমই বড় বাড়ি। কিন্তু বাড়িটাতে জানলা কোট প্রায় সব ভেঙে গেছে, চারিপাশটা যেন ঝোপে ভর্তি হয়ে গেছে। মানে দেখে বোঝা যাচ্ছে খুব পুরোনো বাড়ি, কোনো কারণবশত বাড়ির মালিক এখানে আসে না বা ছেড়ে চলে গেছে। আর যখন ওরা ফিরছে তখন 10:30 বেজে গেছে। তখন অরিন্দম বলে উঠলো, এ ভাই বাড়িটা একবার ঢুকলে দেখলে হতো না। তখন রাকেশ প্রচন্ড রেগে, তোর কি মাথাটা, তুই কি মাথাটা খারাপ হয়েছে তোর? এখন কটা বাজছে বলতেন? 10:30 বাজছে। এখন ঢুকলে এবার এবার অনেক রাত হয়ে যাবে তাহলে। কিন্তু তার মানে ওদের মনে একটা ইচ্ছা ছিল যে ওই বাড়িটা আবার ঢুকে দেখার, কিন্তু এত রাত হয়ে গেছে যেহেতু, আর যেহেতু কোনো প্ল্যানও ছিল না আজকের এই ব্যাপারে, তো ওরা বললো ঠিক আছে এক কাজ কর, পরের দিনই আমরা আসবো। ওই ঠিক আছে চল দেখা যাবে, এখন তো চল। তো চারজন মিলে ওরা গেল, ঢুকে জিলাপি গুলো মাথি মেশোকে দিল। তারপর রাত্রে খাওয়া করে ওরা শুয়ে পড়লো একটা রুমে। তো চারজন কিন্তু প্ল্যান করলো যে পরের দিন রাত্রিবেলা কিন্তু আমরা এই মেলার নাম করে যাব বড় বাড়িতে, কিন্তু ওটা আগের থেকে বেরিয়ে যাব, কিন্তু সুন্দর দিকে বেরাবো, কারণ বিকেল দিকে বেরিয়ে তো কোনো লাভ নেই সুন্দর দিকে। তো ওরা প্ল্যান করে দেরি করে 6:30 7টার দিকে, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন মাসিকে বলবো মাসি মেলার থেকে ঘুরে আসে যাবার, খুব ভালো লেগেছে। তখন তারা পরের দিন প্ল্যান মতো করলো যে মাসি মেলাটা খুব ভালো লাগে, আমরা আবার চারজন যাব। তখন কিন্তু 6:30 7টা বেজে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। আগের দিন তো ওরা বিকেল বিকেল বেরোবে, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। তো ওদের উদ্দেশ্য তো মেলা যাওয়া না, ওদের উদ্দেশ্য হচ্ছে বড় বাড়িটার ভিতরে ঢোকা। যে বলছে যে মেশো কতটা সত্যি বলছে আর কতটা ঢপ মারছে সেটা গেলেই বোঝা যাবে। তো তো ওরা ওই প্ল্যান করে চলে এলো, বাড়িটার মধ্যে ঢুকলো, চারিদিক ঘুরলো। রশনি গেছিল ওরা। আর পূর্ণিমা রাতে চাঁদের কিছুটা আওয়ারও পড়েছিল, তো বাড়িটা রহস্যময় করে তুলেছিল। তো বাড়িটা চারিদিক ঘুরে দেখলো, বাড়িটাতে সেরকম কিছু নেই, কিন্তু একটা নীল রঙের লকেট দেখতে পেলো। তো নীল রঙের লকেটটা খুব ভালো লাগলো, ওরা অরিন্দমের খুব ভালো লাগলো ওটা। অরিন্দম পকেটে নিয়ে নিল, ও কিন্তু বাকি চারজনকে কিন্তু বলেনি যে ও একটা লকেট পেয়েছে ওরা। তো বললো দেখো বাড়িতে কিছুই তো নেই, মানে ভুতুড়ে পরিবেশ হতে পারে কিন্তু তার মানে এই নয় যে ভুতুড়ে বাড়ি হয়ে গেল ওটা। তো চারজন রাত করে গল্প করতে করতে মোটামুটি 10:30 ঘরে ফিরলো। আর ওর মাসি বেশ জানায় যে মেলার থেকে ঘুরে এসছে। তো মাছের দোকান থেকে জিলেপি নিয়ে এলো আবার। মেলা তো আর যায়নি, তো একটা মাছের দোকান ছিল চপ সিঙ্গাড়া জিলাপি, দোকান থেকে নিয়ে এলো আর কি। তো রাকেশ আর রমেশ কিন্তু অরিন্দমকে একটু সন্দেহ করছো যে অরিন্দম কাছে কিছু একটা আছে, কিন্তু অনির্বাণকে বললো ব্যাপারটা, কিন্তু অনির্বাণ অতটা গুরুত্ব দিল না। তার পরের দিন থেকে ঘটতে শুরু করলো অদ্ভুত ঘটনা, মানে 3 নম্বর দিন থেকে ওদের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। বাড়ির মধ্যে কেউ যেন আসে, কেউ যেন কোনো কিছু ফেলে দিচ্ছে, বাসনপত্র, তারপর বিভিন্ন রকম ছায়া দেখতে পাচ্ছে। বাড়ির মধ্যে এখন আপাতত 6জন আছে, 4 বন্ধু আর মাসি মেতো, আর ছেলেরা বাইরে থাকে, ছেলে মেয়েরা মানে ওর দাদা দিদিটা বাইরে থাকে। তা 6জন ছাড়া আমাদের আর কে আছে এই বাড়িটাতে? কিন্তু সকালবেলা বলো রাতের বেলা বলো কেউ যেন ঘুরে বেড়াচ্ছে বাড়িটার মধ্যে। আর অরিন্দম কেউ যেন, মানে কি বলবো, চুপচাপ হয়ে গেছে। যে ছেলে এত কথা বলতো চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলছে না, যেমন ও একটা অন্য জগতের মধ্যে পড়ে আছে মনে হচ্ছে, কোনো কিছু কথা বলছে না। এইভাবে দুদিনই কেটে গেল, টোটাল 5 দিন হয়ে গেল ওদের। ওরা 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছিল। তো অরিন্দমের তো এরকম অবস্থা দেখে একটু ভয় পেলো, এবার কি এমন হয়ে গেল পুরো বাড়িটা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিস, বাড়িটার থেকে আসার পর থেকেই কিন্তু ওর কিন্তু বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে।
তো তখন আমার মনে হয় একটু সন্দেহ করতে শুরু করলো। তখন রাকেশ বললো এক কাজ কর, ওই ব্যাগটা আবার চেক করতো অরিন্দমের। তো ওর ব্যাগ চেক করা কি ঠিক হবে? আমাদের বন্ধু যে বলে, না তুই চেক কর না একবার। চেক করে একটা অদ্ভুত রঙের নীল রঙের লকেটটা পেলো। তখন রাকেশ আর রমেশ বুঝলো যে আমরা ঠিকই ধরেছিলাম, অরিন্দমের কাছে কিছু একটা লুকোনো আছে যেটা আমাদেরকে বলেননিও। আমাদের সন্দেহ করেছিলাম, কিন্তু যে সত্যি হবে সেটা বুঝতে পারিনি আমরা, কিন্তু সন্দেহ ছিল একটা আমাদের যে কিছু একটা লুকিয়েছে ও। নাহলে এরকম, নাহলে গেছিল অরিন্দম সবসময় বক বক করতে থাকে, সে একবার নিশ্চুপ হয়ে গেছে। মানে তুমি যেটি জিজ্ঞেস করবে সেটি এমাত্র বলবে, মানে হ্যাঁ বললে হ্যাঁ বলবে, না বললে না বলবে। কেমন যেন হয়ে গেছে। ওই লকেটটা দেখে তো অনির্বাণ ভয় পায় এবার। তো মাসিকে আর কোনো উপায় পেল না, তখন মাসিকে কি বললো যে মাসি এই এই ব্যাপার হয়েছে, তো তোমাদের একটা মিথ্যা কথা বলছো। তো তখন মাসি তো প্রচন্ড রেগে যায়। ও তোদের যে কিছু হতো, তোদের মা বাবা কি জবাব দিতাম আমি। তো বললো যে ক্ষমা করে দেওয়া, ভুল হয়ে গেছে, এবার কিছু একটা সলিউশন ব্যাপার, মানে এর থেকে উদ্ধার কি করে পাওয়া যায় বলো। ঠিক আছে, গ্রামের যে পুরোহিত, গ্রাম মানে অনেক বয়স্ক, ওনার কাছে গেল। অনির্বাণ গেল আর ওর মাসি মেসে গেল, বাকি তিনজন ঘরেই রইলো ওরা। তো বললো যে এই লোকের ব্যাপারে বললো, মানে পুরো ঘটনাটি তো পুরোহিত মশাইকে অনির্বাণ খুলে বললো ব্যাপারটা। তো পুরোহিত মশাই কিন্তু অনির্বাণকে চিনতো, ছোটতে মাঝে মাঝে আসতো, তো তো চিনতো। তো বললো যে তোমরা কি এই লোকেরটি ওই পরবাড়ির থেকে এনেছো? তো বললো হ্যাঁ ঠিকই ধরেছেন ঠাকুরমশাই। তখন ঠাকুরমশাই প্রচন্ড ভয় পেয়ে যান। মানে বললেন তুমি তুমি ইমিডিয়েট এই লোকেরটি ঘরে ফেলে দিয়ে আসো, যেখান থেকে নিয়ে এসছো, ইমিডিয়েট ফেলে দিয়ে আসো। তো তখন বললো যে স্যার ঠিক আছে, আমি ফেলে দিয়ে আসছি, আমি এখনই বরং গিয়ে ওই লোকেরটি ফেলে দিয়ে চলে আসছি। তো ঠাকুরমশাই একটা প্রশ্ন ছিল আপনার কাছে। তো ওই বাড়িটা কাদের? ওই বাড়িটা, ওই বইটার ইতিহাসটা কি? ঠাকুরমশাই বললেন আমি যতদূর জানি মোটামুটি 20-25 বছর আগে ওখানে রায় পরিবার, মানে ওদের নাম ছিল রায়, নামগুলো পুরো মনে নেই, কেউ রায় পরিবার থাকতো। ওনার একটি মেয়ে ছিল আর ওনারা স্বামী স্ত্রী ছিলেন। তো কোনো দুর্ঘটনা বলতো মেয়েটি ছাদ থেকে পড়ে মারা যায়। আর ওর যে তুমি যে লোকেরটা দেখাচ্ছ, ওই লোকেরটি ওর প্রিয় লোকের ছিল, মেয়েটির, বাচ্চা মেয়েটির। তারপর তো ওদের মা আবার পাগলের মতো অবস্থা। কিন্তু কিছুদিন পর একটু সামলে নিয়ে এই বাড়িটি ছেড়ে ওরা, মানে এবার ছেড়ে নয়, বিক্রি করে দিয়ে চলে যায়, শহরে চলে যায়। কিন্তু আর কোনোদিন দেখা যায়নি ওদের মা বাবাকে, রায়বাবু বা ম্যাডাম রায়কে কোনোদিন কিন্তু দেখা যায়নি। ওই যে কোথায় গেছে সেটাও কিন্তু জানা হয়নি। কিন্তু মাঝে মাঝে ওই বাড়িতে ওনাদের মেয়েটিকে দেখা যায়, কেউ যেন খেলছে বল নিয়ে। তো অনেকেই বাড়িটি কিনেছিল, কিন্তু কেউই, মোটামুটি ম্যাক্সিমাম 1 মাসের বেশি কেউ টিকতে পারেনি ওখানে। তো অনেক ঘরদারি বাড়ি কিনেছিল, কিন্তু তারা 1 মাসের বেশি টিকতে পারে না, ম্যাক্সিমাম 1 মাস খুব জোর। এটা দেখে তো মাসি মেসো তো অবাক হলো, প্লাস অনির্বাণ অবাক হলো। তো অনির্বাণ ইমিডিয়েট গিয়ে ওই বাড়ির মধ্যে লোকেরটি দিয়ে এলো যেমনটি ছিল। পরে এসে ঠাকুর মশাইর সাথে আবার দেখা করলো। তারপরে ওরা কিন্তু ঘরে ফোনটা করলো, রাকেশকে ফোন করলো অনির্বাণ, যে রাকেশ দেখ তো অরিন্দম এখন ঠিক আছে কিনা। তো কাকতালি হবে, অরিন্দম কিন্তু একদম ঠিক হয়ে গেল, ও আগের মতো, মানে যেমন বকবক করতে ভালোবাসে, পুরো একদম আগের মতো হয়ে গেল। রাকেশ ও রমেশ দুজনে একটু দেখে অবাক হয়ে গেল যে হঠাৎ করে কি এমন হয়ে গেল যে ও আবার নর্মাল হয়ে গেল। তো অরিন্দম বললো ঠিক আছে, তো ঘরে গিয়ে আমি সব কথা বলছি, এখন রাখ ফোনটা, আমি এখন বেরোবো, ঘরে যাচ্ছি। তো ঘরে গিয়ে তোর সাথে সব কথা বলছি। তখন পুরোহিত মশাইকে বললো যে আমার বন্ধু অরিন্দম ঠিক হয়ে গেছে, তা আমি ওই লকেটটি ঘরে রেখে দিয়ে আসার পরে ঠিক হলো। তো তখন পুরোহিত মশাই বললো যে আত্মাটি কারোর ক্ষতি করে না, বাচ্চা মেয়েটির যে আত্মা, সে কিন্তু কারোর ক্ষতি করেনি কোন পর্যন্ত। হয়তো তার জিনিসপত্র অনেকেই নিয়েছে,
আগে অনেকে ওই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে গেছো, কিন্তু ভৌতিক ঘটনা ঘটাতে হয়, কিন্তু ও কোনোদিন কারোর ক্ষতি করেনি মেয়েটি। তো সব শুনে একটু হতাশ হলো, আশ্চর্য হলো আর কি। দিয়ে ঘরে গিয়ে অনির্বাণ তিন বন্ধুকে পুরো ঘটনাটি বললো। তো তিন বন্ধু শুনে তো অবাক, বিশ্বাস না করে তো কোনো উপায় নেই, যা যা হলো ঘটনাগুলি ঘটলো ওদের সাথে। তারপর ওরা শহরে এলো। মাঝে মাঝে মাসির বাড়ি যাওয়া হয়, গাজন হয়, কিন্তু ওই বাড়িটার কাছে ওরা কিন্তু যায় না। মানে ওদের জীবনে অনেক বড় একটি অভিজ্ঞতা হয়ে গেল, মানে ভুতুড়ে অভিজ্ঞতা বলতে গেলে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।